হরমুজের জাহাজ চলাচলে মাশুল ধার্যের খসড়া আইন ইরানের। অনুমোদিত নৌযানকে দিতে হবে ফি। তেহরানের মিত্রদের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের। গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। মধ্যাঞ্চলে হামলায় প্রাণ গেছে শিশুসহ ৩ ফিলিস্তিনের, আহত অনেকে। হাসপাতালে অক্সিজেন, বিশুদ্ধ পানির ভয়াবহ সংকট। এবং নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি ছাড়া মালয়েশিয়ায় কর্মী নিলেই শাস্তি। বাংলাদেশ সহ 5 দেশ থেকে শ্রমিক নিয়োগে নির্দেশনা জারি, 8 ধাপে মানতে হবে কঠোর নিয়ম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে মাশুল ধার্যে আইন করতে যাচ্ছে ইরান। এরই মধ্যে দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন খসড়া বিলে সমর্থন দিয়েছে। পাশ হলে হরমুজে যাতায়াতের অনুমতিপ্রাপ্ত দেশগুলোর জাহাজকে নির্দিষ্ট ফি দিতে হবে। এমন অবস্থায় তেহরানের মিত্রদের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতীয় ঐক্য ধরে রেখে এই সংকট মোকাবেলা করতে চায় বলে জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাটছেই না ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দাবি, তেহরান এখন পূর্ণমাত্রার অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধে রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার পাশাপাশি হরমুজ প্রণালী ঘিরে টানাপোড়েনে চাপে পড়েছে দেশটির অর্থনীতি। পেজেশকিয়ান জানান, বিভাজন নয়, জাতীয় ঐক্য ধরে রেখেই এ সংকট মোকাবিলা করতে চায় ইরান। যুদ্ধ আর নিষেধাজ্ঞার কবলে ইরানের মুদ্রা রিয়ালের পতন ঠেকানো যাচ্ছে না। রোববার খোলা বাজারে দেশটির ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে ডলারের বিপরীতে রিয়ালের দর। বিশ্লেষকরা জানান, তেল রফতানির গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে কার্যত নৌ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আরও চাপে পড়েছে ইরানের অর্থনীতি। চলমান সংঘাতের মধ্যে না যুদ্ধ না শান্তি পরিস্থিতি থেকে বের হতে জুনে সই হওয়া সমঝোতা স্মারককেই সবচেয়ে কার্যকর পথ বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে 60 দিনের সময়সীমা শেষ হলেও পারমাণবিক কর্মসূচি ও বিশেষ করে কৌশলী পুনরায় চালু করা নিয়ে দুই পক্ষের দূরত্ব কমেনি। পেজেশকিয়ান জানান, দীর্ঘস্থায়ী অচলাবস্থায় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে, আর মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তেলের মতো গুরুত্বপূর্ণ পণ্য রপ্তানিও কঠিন হয়ে পড়েছে। এর মধ্যেই নিষেধাজ্ঞাকে পুরানো মার্কিন চাপ প্রয়োগের পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, সামরিক হুমকির পর আবার নিষেধাজ্ঞায় ফেরা প্রমাণ করে ওয়াশিংটন সংকটের সমাধান খুঁজে পাচ্ছে না। এদিকে সামরিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত 1 বছরে দেশটির অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন দ্বিগুণ হয়েছে। কিছু কৌশলগত অস্ত্রের উৎপাদন বেড়েছে 3 গুণেরও বেশি। কাকুলি আখতার, সময় সংবাদ। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। রোববার গাজার মধ্যাঞ্চলের জাওয়াইদায় নেতানিয়াহু বাহিনীর বিমান হামলায় 4 বছরের শিশুসহ অন্তত 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া নুসেরাত শরণার্থী শিবির ও খান ইউনিসেও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এদিকে তেল আবিবের হামলার মধ্যেই খাবার, পানি আর অক্সিজেন সংকটে ভয়াবহ মানবিক বিপর্যয়ে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির বাসিন্দারা। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থামছে না দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা। স্থানীয় সময় রোববার মধ্য গাজার জাওয়াইদায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ হতাহত হন বেশ কয়েকজন। নুসেইরাত শরণার্থী শিবির ও দক্ষিণ গাজার খান ইউনিসের কাছেও বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। হামাসের অভিযোগ, এসব হামলা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন। গেল অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় 1200-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকার স্বাস্থ্য কর্তৃপক্ষ। হামলায় বিপর্যস্ত গাজায় মানবিক সংকটও ভয়াবহ আকার ধারণ করেছে। জাতিসংঘের হিসাবে প্রায় 14 লাখ মানুষ, অর্থাৎ গাজার 67% জনগোষ্ঠী তীব্র খাদ্য সংকটে রয়েছে। প্রায় 10% মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। বাস্তুচ্যুত পরিবারগুলোর বড় অংশকে নির্ভর করতে হচ্ছে অনিয়মিত ত্রাণ ও দাতব্য রান্নাঘরের খাবারের ওপর। পর্যাপ্ত পানি না থাকায় 1 গ্লাস পানিও ভাগ করে খেতে হচ্ছে অনেক পরিবারকে।
ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য খাত। হাসপাতালগুলোতে ফুরিয়ে আসছে চিকিৎসা ও অক্সিজেনের সরবরাহ। অক্সিজেন স্টেশনগুলোর সক্ষমতা কম হওয়ায় ঝুঁকিতে অপরিণত নবজাতক ও গুরুতর অসুস্থ রোগী। যুদ্ধবিরতি টিকিয়ে রাখার পাশাপাশি ত্রাণ ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কাকলি আখতার, সময় সংবাদ। ইসরায়েলে আসন্ন সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক উত্তেজনার পারদ। ক্ষমতায় টিকে থাকতে মরিয়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একাত্তা হচ্ছে বিরোধী জোট। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের অভিযোগ, রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করতে যে কোনো সীমা অতিক্রম করতে পারেন নেতানিয়াহু। নেতানিয়াহুর পরাজয়ের আভাস দিচ্ছে বিভিন্ন জনমত জরিপগুলো। ইসরায়েলে আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচন। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার দল লিকুদ পার্টির জন্য এই ভোটাভুটি অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। গাজা, ইরান ও লেবাননের দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিস্থিতি নেতানিয়াহু সরকারের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নামিয়েছে। ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে রাজনৈতিক প্রচারণায় শুরু হয়েছে চরম কাদা ছোড়াছুড়ি। চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট নেতানিয়াহুকে অরাজকতাবাদী হিসেবে আখ্যা দিয়েছেন। তার দাবি, নেতানিয়াহুর বিষাক্ত প্রচারণার কারণে বিরোধী নেতারা শারীরিক আক্রমণের ঝুঁকিতে পড়তে পারেন। বেনেট আরও দাবি করেন, নেতানিয়াহু এখন একনায়কতন্ত্রের দিকে ধাবিত হচ্ছেন। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানের সফলতা ইস্যুতে নেতানিয়াহুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বেনেট। তার দাবি, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে ইরানের পরমাণু সক্ষমতা বৃদ্ধিতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি নেতানিয়াহু সরকার। আর তাই রাজনৈতিক সদিচ্ছা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামী নির্বাচনে নেতানিয়াহু বিরোধী জোটকেই একমাত্র বিকল্প হিসেবে দেখছেন তিনি। এদিকে নির্বাচনী জরিপগুলোতে উঠে এসেছে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের আসন সংখ্যা কমে যাওয়ার পূর্বাভাস। বলা হচ্ছে ১২০টি আসনের জন্য সরকার গঠনে প্রয়োজনীয় ৬১টি আসন থেকে বেশ দূরে থাকবে লিকুদ পার্টি। অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নতুন দল ইয়েশার ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের জোট লিকুদ পার্টির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। নির্বাচনে প্রধান বিরোধী দলগুলো একজোট হলে ক্ষমতাচ্যুত হতে পারেন নেতানিয়াহু ও তার অতি ডানপন্থী মিত্ররা। ইশিতা আক্তার, সময় সংবাদ। ইউক্রেনের ওডেসায় যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এছাড়া দোনেৎস্কে রুশ বাহিনীর আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত ২ জন। জবাবে রুশ ই-কমার্স প্রতিষ্ঠান ওজনের লজিস্টিক্স নেটওয়ার্কে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এর মধ্যেই ২০২৭ সাল নাগাদ যুদ্ধ শেষের সম্ভাব্য সময়সীমার কথা জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রোববার ইউক্রেনের ওদেসা অঞ্চলে ঝিতুমির থেকে ওদেসাগামী ১৪৭ নম্বর যাত্রীবাহী ট্রেনের লোকোমোটিভে আঘাত হানে রাশিয়ার জেট চালিত শাহেদ ড্রোন। হামলার আগেই রেল কর্তৃপক্ষ সতর্কতা পেয়ে ট্রেন থামিয়ে যাত্রীদের সরিয়ে নেয়। এতে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। একই দিন ইউক্রেনের খার্কিভে ও দোনেৎস্কে রুশ হামলায় হতাহত হন বেশ কয়েকজন। পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার বড় ই-কমার্স প্রতিষ্ঠান ওজনের লজিস্টিক্স নেটওয়ার্কে টানা দ্বিতীয় দিনের মতো ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার উরেনবুর্গ অঞ্চলের ওজনের একটি গুদামে হামলার পর আগুন ছড়িয়ে পড়লে কার্যক্রম বন্ধ হয়ে যায়। ইউক্রেনের দাবি, রুশ সামরিক বাহিনীকে সহায়তা করা বড় লজিস্টিক নেটওয়ার্কগুলো দূরপাল্লার ড্রোন অভিযানের অন্যতম লক্ষ্য। এদিকে রোববার ইউক্রেন ও ফিনল্যান্ডের মধ্যে একাধিক প্রতিরক্ষা শিল্প চুক্তি সই হয়েছে। ড্রোন উৎপাদন, সামুদ্রিক মানববিহীন ব্যবস্থা ও রোবোটিক প্রযুক্তিতে সহযোগিতা বাড়াবে দুই দেশ। একই দিন ২০২৭ সালে ইউক্রেনকে $9 বিলিয়ন বেশি সহায়তার ঘোষণা দিয়েছে নরওয়ে। জোরালো হচ্ছে কূটনৈতিক তৎপরতাও। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে কূটনৈতিক সমঝোতার সবচেয়ে বাস্তবসম্মত সময় হতে পারে ২০২৬ সালের শেষ দিক থেকে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। সম্ভাব্য একটি যুদ্ধবিরতি কাঠামোয় দুই পক্ষের সেনা প্রত্যাহার এবং তৃতীয় পক্ষের তত্ত্বাবধানে বাফার ফ্রি ইকোনমিক জোন তৈরির বিষয়টিও আলোচনায় রয়েছে। এদিকে যুদ্ধের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের দাবি সরাসরি নাকচ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, যুদ্ধের সময় নির্বাচন আয়োজন ইউক্রেনকে বিভক্ত করে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। কাকলি আখতার, সময় সংবাদ।
আন্তর্জাতিক সময় আরো থাকছে। কলকাতায় অগ্নিকাণ্ডে মৃত্যুতে নড়েচড়ে বসেছে প্রশাসন। 3 দিনে শতাধিক হোটেলে বন্ধের নোটিশ, বিপাকে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা। বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল রূপ দিতে 8 ধাপের কঠোর নিয়ম জারি করেছে মালয়েশিয়া। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবশ্যই নিবন্ধিত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান এবং নেপাল থেকে কর্মী নিতে হবে। অনুমোদনবিহীন যে কোনো মাধ্যম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ও কঠোর শাস্তিযোগ্য বলে জানানো হয়েছে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়াকে সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আনতে কঠোর উদ্যোগ নিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ে। স্থানীয় সময় রোববার জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগ প্রক্রিয়ায় প্রথম ধাপে মালিক পক্ষকে দেশের শ্রম বিভাগের ধারা 60কে মেনে মাই ফিউচার জবস পোর্টালে চাকরির শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। দ্বিতীয় ধাপে থাকবে কোটা ও সাক্ষাৎকার। মানব সম্পদ মন্ত্রণালয়ের FWCMS পোর্টালে প্রয়োজনীয় নথি অনলাইনে যাচাই এবং সাক্ষাৎকারের পর কোটার চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। তৃতীয় ধাপে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মাধ্যমে সরকার নির্ধারিত কর বা লেভি পরিশোধ করতে হবে। লেভি পরিশোধের বিষয়টি নিশ্চিত হলে পোর্টাল থেকে মালিকপক্ষকে দেওয়া হবে শর্ত সাপেক্ষ অনুমোদনপত্র। পঞ্চম ধাপ থেকে শুরু হবে কর্মী প্রেরণকারী দেশের প্রক্রিয়া, যেখানে সংশ্লিষ্ট দেশের মালয়েশীয় দূতাবাসে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র যাচাই ও সত্যায়ন সম্পন্ন করতে হবে। এরপর সংশ্লিষ্ট দেশগুলোর অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে চূড়ান্ত কর্মী বাছাই করা হবে। সপ্তম ধাপে সফল কর্মী নির্বাচন শেষে FWCMS এর মাধ্যমে আবেদন করা হবে ভিসা উইথ রেফারেন্স বা BWR। সবশেষে আইনি ছাড়পত্র পাওয়া কর্মীরা নিরাপদে মালয়েশিয়ায় পৌঁছে কর্মস্থলে যোগ দিলেই শেষ হবে পুরো প্রক্রিয়া। এদিকে কর্মী নিয়োগে মালয়েশীয় মালিকদের জন্য বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে। বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান এবং নেপাল থেকে কর্মী আনার ক্ষেত্রে অবশ্যই FWCMS পোর্টালে নিবন্ধিত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ব্যবহার করতে হবে। অনুমোদনবিহীন যে কোনো মাধ্যম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ও কঠোর শাস্তিযোগ্য বলে জানিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে প্রশাসন। 3 দিনে অভিযানে শতাধিক হোটেল ও লজ খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন চিকিৎসা নিতে যাওয়া শত শত বাংলাদেশি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। 19 আগস্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় কলকাতা পৌরসভার তদন্তকারী দল নিউ মার্কেটের বাংলাদেশি অধ্যুষিত হোটেল পাড়ায় হানা দিতে শুরু করে। গত 3 দিনে ছোট বড় প্রায় শতাধিক আবাসিক হোটেল ও লজকে নোটিশ দেওয়া হয়। অসংখ্য অবৈধ হোটেলও বন্ধ করেছে প্রশাসন। এতে কলকাতায় বাংলাদেশি পর্যটকরা পড়েছেন বিপাকে। নিরাপদ হোটেল কোথায় পাওয়া যাবে এ নিয়েও রয়েছে বিভ্রান্তি। গত 1 মাস 1.5 মাস আগেও কিন্তু এখানে ছিলাম অবশ্যই উপরে, ওই হিসাব করে এদিকে আসছে আর কি, আর অন্য কোনো কোথাও দেখি না। গেট থেকে বের হওয়া মানে তো সমস্যা। একটা হচ্ছে যে আমরা এখানে আইসা পাইছি, অ্যাভেলেবেল হোটেল পাইছি, সিট পাইছি, উঠে গেছি। এখন তো এখান থেকে বের হয়ে গেলে তো আবার কোথায় না কোথায় পাই, ফ্যামিলি আছে। এটা অনেক বড় হ্যাসেল হয়ে গেল না আমাদের জন্য? এটা তো আগে থেকেই এটা অথরিটির দেখা উচিত ছিল যে এখানে সেফটি আছে কি নেই, হ্যাঁ মানুষজন থাকতে পারবে কি পারবে না। রোববার দুপুরে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ল মার্কুই স্ট্রিটের এই হোটেলে প্রশাসনের অভিযানের দৃশ্য। হোটেল ম্যানেজার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। সেখানেও রয়েছেন চিকিৎসার জন্য ভারতে যাওয়া বহু বাংলাদেশি। সোমবার দুপুরের মধ্যেই হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন কতজন আছেন এখানে, বা এই মুহূর্তে কতজন আছে? 70-72 জন আছে। 70-72 জন, সকলেই তো ম্যাক্সিমামই পেশেন্ট সব মিক্স আছে, বাংলাদেশি তো সব ম্যাক্সিমাম। তাহলে এখন কি তাদেরকে নোটিশ বলে দিয়েছেন? বলবো আস্তে আস্তে বলে দেবো, কালকে 12টার মধ্যে তো আমাকে চাই খালি, তো বাস ঠিক আছে দিয়ে দেবো। কলকাতার সদর স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, রফি আহমেদ, কিদাই রোড ও মার্কুই স্ট্রিট সহ আশেপাশে এলাকায় শত শত আবাসিক হোটেল রয়েছে। সরকারি হিসেবে এর সংখ্যা প্রায় 300-রও বেশি। এসব হোটেলের অধিকাংশেরই নেই বৈধ কাগজপত্র। মার্কুই স্ট্রিটের সবচেয়ে বেশি কক্ষ বিশিষ্ট আবাসিক হোটেল এটি, আর সেই হোটেলটিতেই আজকে দুপুরবেলা হানা দিয়েছে কলকাতা কর্পোরেশন।
কলকাতা পুলিশ এবং ফায়ার এবং সিএসসির আধিকারিকরা, এবং তারপর এই হোটেলে সরাসরি বন্ধ করার নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। এখানে প্রায় 58টি আবাসিক কক্ষ রয়েছে এবং সেখানে প্রায় অধিকাংশই রয়েছেন বাংলাদেশি পর্যটকরা। এখন বাংলাদেশি পর্যটকদের প্রশ্ন, এই আচমকা হোটেল বন্ধ করে দেওয়ার পর তারা যাবেন কোথায়? সেই প্রশ্নের উত্তর প্রশাসনের কেউ দিতে পারেননি। কলকাতার মার্কুই স্ট্রিটের এই হোটেল থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এক রাতেই 50টির বেশি স্থানে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নারাথেওয়াত মুয়াং জেলায় বোমা বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত 2 নারী। শনিবার নারাথেওয়াত, ইয়ালা ও পাত্তানি প্রদেশ সহ বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে। সরকারি কার্যালয়, দোকান, একটি চুরি করা গাড়ি ও টেলিযোগাযোগ টাওয়ার সহ বিভিন্ন স্থাপনা ছিল হামলার লক্ষ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে নারাথেওয়াতে রাতভর কারফিউ জারি করা হলেও রোববার সকালে তা তুলে নেওয়া হয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি। দীর্ঘদিনের বিদ্রোহ কবলিত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। ভারতের মহারাষ্ট্রে হাসপাতালের ভেন্টিলেটর বিস্ফোরণ থেকে আগুনে 3 নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে রাজ্যের অমরাবতী জেলার একটি সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের 3য় তলায় একটি ভেন্টিলেটরে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা নবজাতক পরিচর্যা ইউনিটে ছড়িয়ে পড়ে। ওই সময় ইউনিটটিতে 39 জন শিশু ভর্তি ছিল। আগুন লাগার পরপরই চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। অন্তত 30 শিশুকে সরিয়ে আনতে সক্ষম হন তারা। এ সময় গুরুতর অবস্থায় 6 নবজাতককে কাছের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে নেওয়া হয়। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বন্যা, ভূমিধসে বিপর্যস্ত এশিয়া থেকে লাতিন আমেরিকা। ভিয়েতনামে একজনের মৃত্যু, ভেনেজুয়েলায় নিখোঁজ 4 জন। নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের দাবানল। পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার ভাগাড় ধসে পড়ে 30 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 22 জন। স্থানীয় সময় রোববার রাজধানীতে ভারী বৃষ্টির পর এলাকাটির আবর্জনা স্তূপ ধসে বেশ কয়েকটি বাড়ি চাপা পড়ে। এর কিছুক্ষণ পর আবর্জনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে একটি বাড়ি ধসিয়ে দেয়। এতে ঘুমন্ত মানুষ সহ অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। উদ্ধারকারীরা জানান, এখন পর্যন্ত 22 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকার আশঙ্কায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বর্ষা মৌসুমে ভাগাড়টি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় কয়েকদিন আগেই এটি বন্ধের ঘোষণা দিয়েছিল গিনি সরকার। ভারী বৃষ্টি, বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত এশিয়া থেকে লাতিন আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল। ভিয়েতনামে টাইফুন নারার প্রভাবে ভয়াবহ বন্যা ও ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় 55,000 পরিবার। চীনের গুয়াংসি প্রদেশে বন্যার পানি বাড়তে থাকায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 54,000 মানুষকে। জারি করা হয়েছে সর্বোচ্চ জরুরি সতর্কতা। ভারতেও বন্যায় প্রাণ গেছে একজনের, আর ভেনেজুয়েলায় নিখোঁজ রয়েছেন অন্তত 4 জন। বন্যায় তলিয়ে গেছে ভারতের বিভিন্ন অঞ্চল। ওড়িশার কয়েকটি নদীর পানি বেড়ে বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে প্রাণহানির খবর পাওয়া গেছে। পানিতে তলিয়ে গেছে সড়ক, ঘরবাড়ি ও ফসলি জমি। বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা। পরিস্থিতি মোকাবিলায় বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে প্রশাসন। পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে ওড়িশার বিভিন্ন এলাকায় আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর। টাইফুন নারার প্রভাবে উত্তর ভিয়েতনামে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। টানা ভারী বৃষ্টিতে বাড়িঘর ছাড়তে হয়েছে 4000-এর বেশি পরিবারকে। ঘটেছে প্রাণহানির ঘটনাও। বিভিন্ন এলাকায় নদীর পানি বেড়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে জনপদ। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, সড়ক, স্কুল ও সরকারি স্থাপনা। বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় 55,000 পরিবার। একই সঙ্গে ধানসহ 10,000 হেক্টরের বেশি ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুয়াংশি প্রদেশেও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক, ভবন ও বিস্তীর্ণ এলাকা। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 54,000 মানুষকে। নিংমিং কাউন্টিতে নদীর পানি বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সরবরাহ ব্যাহত হয়েছে। বন্যা মোকাবিলায় সর্বোচ্চ মাত্রার জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আগামী বুধবার পর্যন্ত প্রদেশটিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত তাইওয়ানের দক্ষিণাঞ্চল। তাইনান ও কাওশিয়ংয়ে বন্যায় তলিয়ে গেছে সড়ক ও দোকানপাট। নিম্নচাপের প্রভাবে 5 দিনে মোট বৃষ্টিপাত 4.3 ফুট ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যা শহরটির পুরো বছরের স্বাভাবিক বৃষ্টিপাতের প্রায় অর্ধেকের সমান। একই চিত্র ভেনেজুয়েলার রাজধানী কারাকাসেও। ভারী বৃষ্টিতে রাস্তাঘাট ও ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের খুঁজতে মাঠে নেমেছে শতাধিক উদ্ধারকর্মী, নিরাপত্তাকর্মী ও স্বেচ্ছাসেবী। নাসরিন রুমি, সময় সংবাদ। নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের নেভাডার ভয়াবহ দাবানল। এরই মধ্যে আগুন গ্রাস করেছে 15,000 একরের বেশি এলাকা। প্রায় 90,000 বাসিন্দাকে এলাকা ছেড়ে নিরাপদ জায়গায় সরে যেতে আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। অন্যদিকে উত্তর মেসিডোনিয়ায় বসতবাড়ির কাছে পৌঁছে গেছে দাবানল। সার্বিয়ার দাবানল নিয়ন্ত্রণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। দাউ দাউ করে জ্বলছে বন। আগুনের লেলিহান শিখা থেকে প্রাণ বাঁচাতে ছুটছে আতঙ্কিত সবাই। তীব্র গরম, শুষ্ক আবহাওয়া আর দমকা বাতাসে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে একের পর এক দাবানল। ইউরোপ থেকে আমেরিকা সবখানেই ছড়িয়ে পড়ছে আগুন, পুড়িয়ে দিচ্ছে বিস্তীর্ণ বনভূমি ও আশপাশের জনপদ। যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যে দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। শনিবার রেনো শহরের কাছে শুরু হওয়া আগুনে এরই মধ্যে পুড়ে গেছে 15,000 একরের বেশি এলাকা। প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়ায় দ্রুত ছড়িয়ে পড়া আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। প্রায় 90,000 মানুষকে এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে 42,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনে বেশ কয়েকটি স্থাপনা ধ্বংসের পাশাপাশি আহত হয়েছেন সেবাকর্মী সহ কয়েকজন। পরিস্থিতি মোকাবিলায় ওয়াশো কাউন্টিতে জরুরি অবস্থা জারি করে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন নেভাডার গভর্নর জো লোম্বার্ডো। আগুন নেভাতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন প্রায় 1000 দমকল কর্মী। মোতায়েন রয়েছে হেলিকপ্টারও। দাবানলের কারণে হাজারো গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্নের পাশাপাশি বন্ধ রাখা হয়েছে গুরুত্বপূর্ণ সড়কের কিছু অংশ। দাবানলের ভয়াবহতা ছড়িয়েছে ইউরোপের বলকান অঞ্চল জুড়েও। সার্বিয়ার ডেলিব্লাতো স্যান্ডস প্রকৃতি সংরক্ষণ এলাকায় কয়েক সপ্তাহ ধরে জ্বলছে বিশাল বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে সেখানে পৌঁছেছে রোমানিয়া, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র ও জার্মানির দমকল কর্মী, হেলিকপ্টার ও যানবাহন। রাশিয়াও পাঠিয়েছে অগ্নি নির্বাপক বিমান। একই চিত্র উত্তর মেসিডোনিয়াতেও। রাজধানী স্কোপিয়ার দক্ষিণে দাবানলের আগুন পৌঁছে গেছে লোকালয়ের কাছে, পুড়ে গেছে বাড়িঘরও। নাসরিন রুমি, সময় সংবাদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সরাসরি যাচ্ছি সেখানে। মক্কা ডিফেন্স প্যাক্টে তো আমরা আগ্রহ প্রকাশ করছি। বললাম তো, বাংলাদেশ এখন ইজ এই কান্ট্রি অফ রেকগনিশন এবং একটা আগ্রহ আছে। যারা আপনার মিডল ইস্টের স্টেক হোল্ডার আছে, গ্লোবালি যারা মুসলিম ওয়ার্ল্ডে মানে বিভিন্ন কি স্টেক হোল্ডার্স, এখন বাংলাদেশের লিডারশিপ, পার্টিকুলারলি অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের লিডারশিপকে তারা অনেক জায়গায় মানে আমন্ত্রণ জানাচ্ছে টু কাম অ্যান্ড পার্টিসিপেট। আর মক্কা নিয়ে তো সবসময় একটা আলাদা জায়গা, মক্কা বাংলাদেশের হৃদয়ের মানুষের হৃদয়ে। তো মানে ওখানে আমরা মিডল ইস্টে একটা মানে যদি হয়, এমন হয় যে ইসলামিক নেশনসের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে ওখানে তো অস্বাভাবিক না যাওয়া। সো লেটস সি, ইটস বিং ভিউড পজিটিভলি। থ্যাংক ইউ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছিলেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ভারতের বিহারে গঙ্গার পানি বাড়তে থাকায় ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রোববার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফোনে এ অনুরোধ জানান তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি নিজেই প্রকাশ করেন বিহারের মুখ্যমন্ত্রী। বলেন তিনি শুভেন্দু অধিকারীকে ফোন করে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। জবাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রীর দাবি, ফারাক্কার সব গেট খুলে দিলে নদীর প্রবাহ সহজতর হবে এবং এটি বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করবে। সরকারি তথ্য অনুযায়ী এই বছর রাজ্যে স্বাভাবিকের চেয়ে 30% কম বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও পাটনা ও বক্সার সহ বিহারের কিছু অংশতে গঙ্গার পানি বিপদসীমা অতিক্রম করেছে। তিউনিসিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশী বাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধারে অভিযান চালানোর দাবিতে বিক্ষোভ করেছেন তাদের স্বজনরা। উদ্ধার তৎপরতা জোরদারের দাবিতে স্থানীয় সময় রোববার লিবিয়া সীমান্তবর্তী তিউনিসিয়ার বেন গেরদানে শহরে জড়ো হন নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। বিক্ষোভকারীরা রাস্তায় পাথর ও আতশবাজি ছোড়ার পাশাপাশি বিভিন্ন জিনিসে আগুন ধরিয়ে দেয়। পরে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর আগে গেল বৃহস্পতিবার বেন গেরদান থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করা 15 অভিবাসন প্রত্যাশী বাহী একটি নৌকা তিউনিসিয়া উপকূলের কাছে ডুবে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত 11 জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। নৌকা ডুবির 48 ঘন্টা পর মাত্র একজনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেছে। গ্রিসের ক্রিট দ্বীপে অভিবাসন প্রত্যাশীদের চাপ সামলাতে 420 জনকে লিসবন ও স্যামোসে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে দেশটির লিসবন দ্বীপে 220 জন আর স্যামোসে নেওয়া হয়েছে আরও 200 জনকে। সেখানে পৌঁছানোর পর তাদের নির্ধারিত অভিবাসী কেন্দ্রে নেওয়া হয়। গ্রিসের অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে এই স্থানান্তরটি সাময়িক এবং সীমিত পরিসরে করা হচ্ছে। অভিবাসীদের পরিচয় শনাক্ত, যাচাই বাছাই ও সীমান্ত সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতেই তাদের সরানো হয়েছে বলেও জানানো হয়। ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি নিয়ে শিগগিরই আলোচনা শুরুর কথা জানিয়েছে সিরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, এই চুক্তির ফলে সিরিয়ার ভূমি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হতে পারে। তিনি ইসরায়েলকে এই ঐতিহাসিক সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, কূটনীতির দরজা খোলা রয়েছে। সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিষয়ে মন্ত্রী আরও জানান, দামেস্কের অগ্রাধিকার হল ইসরায়েলি হামলা বন্ধ করা। ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে শতাধিক সাবেক ফরাসি ও ব্রিটিশ কূটনীতিকের একটি জোট। একটি খোলা চিঠিতে জোটটি সতর্ক করে জানায়, ইসরায়েলি নীতির কারণে অধিকৃত ভূখণ্ডে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে স্থায়ীভাবে মুছে ফেলার হুমকি দেখা দিয়েছে। এতে আরও বলা হয়, ফ্রান্স ও যুক্তরাজ্যকে ফিলিস্তিনে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে একসঙ্গে কাজ করতে হবে। এতে উভয় সরকারকে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য সমান অধিকার নিশ্চিত করতে চাপ দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন জাতিসংঘে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত জেরেমি গ্রেনস্টক ও এমির জোন্স প্যারি। কঙ্গোয় এবোলা প্রাদুর্ভাব আরও ভয়াবহ রূপ নিয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে আরও 51টি সংক্রমণ। সরকারি হিসাবে এখন পর্যন্ত 5,515 জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2,642 জনে। পরিস্থিতি উদ্বেগজনক করে তুলেছে মৃত্যু হার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে জুনের শুরুতে সংক্রমিতদের মধ্যে মৃত্যুর হার প্রায় 20%। এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 48%। আক্রান্ত প্রতি 2 জনের মধ্যে একজন মারা যাচ্ছেন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হরমুজে জাহাজ চলাচলে মাশুল ধার্যের খসড়া আইন ইরানের। অনুমোদিত নৌযানকে দিতে হবে ফি। তেহরানের মিত্রদের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের। এবং নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি ছাড়া মালয়েশিয়ায় কর্মী নিলেই শাস্তি। বাংলাদেশ সহ 5 দেশ থেকে শ্রমিক নিয়োগের নির্দেশনা জারি, 8 ধাপে মানতে হবে কঠোর নিয়ম। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।